টোনা, আমাদের তো ঘরটার অবস্থা ভালো না। যখন তখন ঘরটা ভেঙে যেতে পারে। আমি বলি কি, তুমি এবার ঘরটা ভালো করার ব্যবস্থা করো, নয়তো এই শীতকালে ভাঙা ঘরে থাকতে অনেক কষ্ট হয়ে যাবে। কিন্তু টুনি, এখন তো আমার হাতের অবস্থা ভালো না, ভালো কোনো কাজই পাচ্ছি না। দুই একদিন পর পর কাজ করতে হয়, একদিন কাজ করি তো অন্যদিন বসে থাকি, তাতে কি আর টাকা হাতে থাকে নাকি? তা তো আমি বুঝি টোনা, কি আর করবে, কষ্ট করে হলেও যে ঘরটা ঠিক করতে হবে। হ্যাঁ টুনি, আমি দেখছি কি করা যায়, ভাঙ্গা ঘরে তো আর থাকা যাবে না, কষ্ট হলেও আমি ঘরটা ঠিক করার চেষ্টা করব। টোনা ও টুনি এসব কথা বলছিল, তখন কালু কাকু কাকলি পাশের বন টুনিদের বাড়িতে আসে। আরে কালু দাদা, কাকুলি দিদি, তোমরা ওই যে বন থেকে চলে গেলে, আর বনে আসা তো তোমাদের নামই নেই, তা হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে? হ্যাঁ টুনি, আমরা তোদের সাথে দেখা করতে আসলাম। আসলে পাশের বনে গিয়ে আমরা অনেক জমি জমা করেছি, আর বড় একটা ঘরও বানিয়েছি। ওসব রেখে কি আর এ বনে আসা যায় নাকি বলতো? কালু আর আমি তো এ বনে আসার সময়ই পাই না। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে, তোমাদের আর কোনো অভাব নেই। হ্যাঁ টুনি, আমাদের আর কোনো অভাব নেই। এ বনের পাখিদের মতো আমরাও আর ভিখারি নেই। এ বনে তো আমার আসার কোনো ইচ্ছেই ছিল না, কাকুলি জোর করলো তাই আসলাম। তা কি তোদের দরজার সামনে দাঁড়িয়ে গল্প করব? না না, তোমরা দরজায় দাঁড়িয়ে গল্প করবে কেন? ভিতরে আসো। এমনিতেও তোদের যে ভাঙা ঘর, তাতে ঘরের বাইরে থাকাটাই ভালো হয়। কখন আবার ঘরটা ভেঙে আমাদের মাথার উপর পড়বে তা বলা যায় না। কালু দাদা, আমাদের ঘরটা ভাঙ্গা হতে পারে, তবে তোমাদের মাথার উপরে পড়বে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। ঠিক আছে, তবে আমরা ঘরের ভিতরে যাচ্ছি। এরপর কালু কাকু কাকলি টোনা ও টুনির ঘরে প্রবেশ করে, আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এ কি টুনি, তুই শুধু মাছ ভাত রান্না করেছিস? আমি তো ভেবেছিলাম এতদিন পরে আমি এ বনে আসলাম, সেই আনন্দে তুই আমাদের মাংস ভাত খাওয়াবি। যাই হোক, আমরা না হয় মাছ ভাতই খেয়ে নিব, কিন্তু এভাবে মাটিতে বসে খাওয়াটা আমার একদম ভালো লাগে না। হ্যাঁ টুনি, কালু আবার চেয়ার টেবিল ছাড়া খেতেই পারে না, তার উপর আবার চামচ চাই। কালু তো হাত দিয়ে খাবার খেতেই চায় না। আসলে কাকুলি দিদি, আমাদের ঘরে তো চামচ নেই, তোমাদের আজকে একটু কষ্ট করে হাত দিয়েই খেতে হবে। আহ কাকুলি, তুমি কাকে চামচের কথা বলছো? দেখতে পাচ্ছ না এদের কি অবস্থা? এরা কখনো চামচ দিয়ে খাবার খেয়েছে নাকি? এইসব কথা বলে কালু কাক খাবার মুখে দেয়, আর খাবার মুখে দিয়ে কালু কাক বলতে থাকে, ছি 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 ছি, এগুলো খাবার হয়েছে নাকি? কি বাজে খেতে, আমি তো খাবার মুখেই দিতে পাচ্ছি না। কালু দাদা, তুমি এসব কি বলছো? টুনির রান্না করা খাবার মুখে দেয়া যাচ্ছে না, কিন্তু আমি তো রোজই টুনির হাতে রান্না খাই, কই আমার তো কখনো মনে হয়নি টুনির হাতে রান্না খেতে পাচ্ছে। তোর মনে হবে কি করে? টুনি তো তোর বউ, আর বউয়ের হাতের রান্না কি কেউ খারাপ বলে নাকি? আহ, তোমরা খাবার খেতে বসে কি শুরু করলে বলো তো? হ্যাঁ, তোমরা চুপ করো তো দেখি, আমি দেখছি খাবারটা সত্যি বাজে হয়েছে কিনা। আরে সত্যি তো, খাবারটা একদম ভালো হয়নি। টুনি, তুই এগুলো কি রান্না করেছিস? আমার মুখটাই তো নষ্ট হয়ে গেল। কাকলি দিদি, আমি তো সব ভালোই রান্না করেছিলাম, কি করে যে কি হলো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, তুই এত ব্যস্ত হোস না, আমরা এসব খাবারই খেয়ে নিচ্ছি, এক বেলার ব্যাপার, কি আর এমন, বিকেল বেলা তো আমরা চলেই যাব। এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি টোনাকে বলতে থাকে, টোনা, কালকের দুপুরের খাবারটা সত্যি ভালো হয়নি, তাই না? টুনি, তোমাকে কে বলেছে কালকের দুপুরের খাবার ভালো হয়নি? কালু দাদা ও কাকুলি দিদি তোমাকে অপমান করার জন্য মিথ্যে কথা বলেছে। এইসব তুমি কি বলছো টোনা? ওরা কেন আমাকে অপমান করার জন্য এসব বলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের বাড়িতে এসেই নানা রকম ভুল ধরতে শুরু করেছিল। আসলে ওদের বাড়িতে ঢুকতে দেওয়াটাই ঠিক হয়নি। শুনলাম আজ নাকি কবুতর দাদার ঘরে কালু দাদা ও কাকুলি দিদি গিয়েছে। কি বলছো টোনা?
কবুতর দাদার ঘরে কালু দাদারা গেছে? না জানি কবুতর দাদার ঘরে ওরা কি করছে। কবুতর দাদারও তো অবস্থা তেমন ভালো না। কালু দাদা আবার কবুতর দাদাকে অপমান করলো না তো? দেখি তো গিয়ে। এ কথা বলি টুনি কবুতরের ঘরে যায়। কবুতর দাদা, শুনলাম তোমাদের ঘরে নাকি কালু দাদার কাকুলি দিদি এসেছে। হ্যাঁ টনি, কালো দাদা আমাদের ঘরে এসেছিল, কিন্তু এসেই চলে গেছে। কি বলছো? এসেই চলে গেছে? হ্যাঁ টুনি, এসে আমাদেরকে অনেক অপমান করে চলে গেছে। আসলে আমরা ওদেরকে কিছু খাওয়াতে পারিনি তো কি করে খাওয়াবো বল? আমরা তো নিজেরাই কিছু খাইনি, ঘরে কোনো খাবার নেই। আর এ কথা কাকুলি দিদিকে বলেছি বলে ওরা আমাদের যা নয় তা বলে অপমান করে চলে গেল। আমরা গরিব বলে কেউ আমাদের দামই দিল না। সুখী দিদি, তুমি কেঁদো না, ওদের কথায় তুমি কিছু মনে করো না। ওরা আসলে আমাদেরকে অপমান করতে এসেছিল, কিন্তু আমরা ওদেরকে ছেড়ে দিব না। মানে তুই আবার কি করার কথা ভাবছিস? তোমাকে সব বলবো, তার আগে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমি তোমাকে কিছু খাবার দিচ্ছি, কবুতর দাদা সহ খেয়ে নিও। আজ অনেক দিন পর পেট ভরে খাবার খেতে পারলাম। কাকুলি, বলেছিলাম না আমাদের বনে গেলে কেউ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবে না? আর টুনি তো কত ভালো রান্না করে আমাদের খাওয়ালো। হ্যাঁ কালু, তুমি ঠিক বলেছো, টুনির হাতের রান্নাটা সেই হয়েছিল। কিন্তু আমরা ওদেরকে মিথ্যে কথা বলেছি যে খাবারটা একদম বাজে হয়েছে। টুনির মুখটা তো একদম দেখার মতো ছিল। এভাবে কয়েকদিন পর পর ওই বনে যেতে হবে অতিথি হয়ে, তাহলে আমাদের খাবারটা বেঁচে যাবে, বুঝেছো? হ্যাঁ কালু, বুঝেছি। এদিকে কালু কাকু কাকুলি এসব কথা বলছিল, অন্যদিকে টুনি, টোনা ও সুখী পায়রা এবং কবুতর কালুদের বাড়িতে আসে। আর এসেই দেখতে পায় কালুদের একটা ছোট্ট কাগজের ঘর। তা দেখে সবাই অবাক হয়ে যায়। কালু দাদা, ও কালু দাদা, বাড়িতে আছো? এ কি টোনা, তোরা হঠাৎ করে কি মনে করে? আমরা তো তোমাদের বাড়িতে বেড়াতে এসেছি, কিন্তু এ কি দেখছি আমরা? তুমি না বলেছিলে তোমাদের অনেক জমি জমা আর একটা বড় বাড়ি আছে? আর এখন তো দেখছি জমি জমা তো দূরের কথা, থাকার জন্য ভালো একটা ঘরও তোমাদের নেই। এই তো কাগজ দিয়ে কোনো রকমে একটা ঘর তুলেছো, তার আবার বড় বড় কথা বলেছিলে আমাদেরকে, তাই না? হ্যাঁ টোনা, তুই ঠিক বলেছিস। এই কাগজের ঘর তো সামান্য বাতাসেই উড়ে যাবে, তখন তোমরা কি করবে কালু দাদা? টোনা, তোরা সবাই আমাদের ক্ষমা করে দে, আমরা মিথ্যে কথা বলেছি। আসলে আমরা কোনো কাজ করি না, এর ওর ঘরে খাবার খেয়ে দিন কাটাই। তোদের সেদিন ওভাবে অপমান করাটা আমাদের একদম উচিত হয়নি। ছি কালু দাদা, কাকুলি দিদি, তোমরা অন্যের ঘরে খাবার খেয়ে দিন কাটাও, আর তার আবার বড় বড় কথা? আমি তো ভাবতেই পারছি না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, একটা কোনো কাজ করো, তাহলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। ঠিক আছে টুনি, এখন থেকে আমরা রোজগার করব আর ভালো পাখি হয়ে যাব। এরপর থেকে কালু ও কাকুলি ভালো ও সৎ পাখি হয়ে যায় আর সুখেই দিন কাটাতে শুরু করে। আমি ঘুরতে যেতে কত ভালোবাসি, আর আমার মা এই ভালোবাসার মূল্যই দেয় না। মা পচা, মা ভালো না, মা খুব পচা, আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। আজ আমি বাড়িতে যাবই না, আজ আমি নদীর পাড়ে ঘুরতে যাব। বাড়িতে গেলে মা আমাকে অনেক বকবে আর আমাকে কোথাও যেতে দিবে না। তাই আমি এখন মাকে না বলে নদীর পাড়ে যাব। নদীর পাড়টা অনেক সুন্দর, নদীর জলে কি সুন্দর কলরব ধ্বনি ভেসে আসছে, খুব সুন্দর। আমার মন চাচ্ছে আমি এখানে সারা জীবনের জন্য থেকে যাই। অনেক তো ঘোরাঘুরি করলাম, বিকেল হয়ে এসেছে, যাই এখন বাড়িতে যাই। মা নিশ্চয়ই আমাকে খুঁজছে। বিদায় নদীর পার, সময় হলে আরেকদিন আসবো কেমন? থাকো থাকো, বাই। কিরে টুকিমা,
তোর স্কুল থেকে আসতে এত দেরি হলো কেন? কোথায় গিয়েছিলি তুই? জানিস আমি তোকে পুরো বন খুঁজেছি। মা, আমি নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। তুই আবারও একা একা ঘুরতে গিয়েছিলি আমাকে না বলে? মা, তুমি তো জানো আমি ঘুরতে খুবই ভালোবাসি। রাগ করো না মা, আমার সোনা মা, লক্ষ্মী মা, রাগ করো না। আমি বাড়িতে এসে তোমাকে বললে তুমি আমাকে যেতে দিতে না, আমি জানি, তাই আমি না বলেই গিয়েছি। তোর যদি কোনো বিপদ হতো, তুই যদি নদীর জলে পড়ে যেতি, তখন কি হতো? টুকি মা, তুই কেন বুঝতে চাস না সোনা? তোর যদি কোনো বিপদ হয় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আর কখনো এমন করে না বলে ঘুরতে যাবি না, কেমন? তোর কিছু হলে যে আমি বাঁচবো না রে মা। মা, মা কান্না করো না মা, আমি তোমাকে না বলে আর কোথাও যাব না, প্রমিস, আর কোথাও যাব না। চিন্তা করো না, আমার কোনো বিপদ হবে না। আর তোমার আশীর্বাদ আমার মাথার উপর রাখলে বিপদ তো আসতেই পারবে না, বিপদ দৌড়ে পালাবে। হয়েছে হয়েছে, আর পাকনা পাকনা কথা বলতে হবে না। যা, ব্যাগটা ঘরে রেখে হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খাইয়ে একটু বাজার যাবো রে মা। এইভাবে মা মেয়ের দিন অনেক সুখেই কাটছিল। মা, ও মা, আমার না পায়েস খেতে খুব ইচ্ছে করছে। তুমি আজকে আমার জন্য পায়েস রান্না করবে? ঠিক আছে, তুই স্কুলে যা, আমি তোর জন্য পায়েস রান্না করে রাখবো। তুই স্কুল থেকে এসে পেট ভরে পায়েস খাস, কেমন? এখন যা মা, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। টুকি স্কুলে যায়। স্কুল থেকে ফেরার পথে টুকি রাস্তার পাশে একটা আয়না পড়ে থাকতে দেখে। আরে, এটা তো একটা আয়না, কিন্তু এই আয়নাটা এখানে পড়ে আছে কেন? আশেপাশে তো কাউকেই দেখছি না। টুকি কিছুক্ষণ এদিক ওদিক তাকায়। একি কেউই তো নেই। এই আয়নাটা আমি বাড়িতে নিয়ে যাই, আমার ঘরে তো একটা আয়নাও নেই। এই আয়নায় আমি আমি নিজের মুখ দেখতে পারবো। টুকি আয়নাটা বাড়িতে নিয়ে আসে। কিরে টুকি মা, এই আয়নাটা তুই কোথায় পেয়েছিস? নিশ্চয়ই কারো দোকান থেকে চুরি করেছিস, তাই না? যা, এক্ষুনি যা, যার দোকান থেকে চুরি করেছিস তাকে ফিরিয়ে দিয়ে আয়, নইলে তোকে আজ কঠোর শাস্তি দিব আমি। আরে, আমাকে ভুল বুঝছো কেন? আমার কথাটা তো আগে শুনবে। এই আয়না আমি চুরি করিনি। এই আয়না চুরি করেছি তোমাকে কে বলেছে? হ্যাঁ, আমি আয়না চুরি করিনি। এই আয়না আমি রাস্তার পাশে পড়ে পেয়েছি, বুঝেছো? ও, পড়ে পেয়েছিস? আগে বলবি তো। তুমি কি আমাকে বলার সুযোগ দিয়েছো? আমাকে কখনো সুযোগ দাও? আমাকে বলার সুযোগই দাওনি। এই আয়নাটা আমি আমার ঘরে রাখবো মা। আচ্ছা বাবা, ঠিক আছে, ঘরে আয়না ব্যাগ রেখে পায়েস খেতে আয়। রাতে টুকি যখন ঘুমিয়েছিল তখন আয়নাটা কান্না করে ওঠে। আমাকে কেউ সাহায্য করো, এখানে থাকতে আমার বড্ড কষ্ট হচ্ছে। মা, মা কোথায় তুমি? বাঁচাও আমাকে, বাঁচাও। কি মনে হচ্ছে আমার ঘরে কেউ কান্না করছে, কিন্তু কে? মা তো অন্য ঘরে ঘুমিয়েছে, আর এটা তো মায়ের কণ্ঠ না। এই, কে কান্না করছো? হ্যাঁ, আমার ঘুমের 12টা বাজিয়ে দিলে কান্না করে। আমার ঘরে কে? বলো কে? এই তো আমি আয়না, তোমার সামনেই আছি। আয়না কান্না করছে? আমি কি ঠিক শুনেছি? এই আয়না নিশ্চয়ই কোনো রাক্ষসী আয়না। হায় হায়, আমি এত বড় ভুল কি করে করলাম? তুমি আমার কোনো ক্ষতি করো না। আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আমি কোনো রাক্ষসী নই, আমি হলাম পরী। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি এই আয়নায় বন্দি হয়ে আছি। কিন্তু তুমি এই আয়নায় কি করে বন্দি হলে গো? একটা দুষ্ট তান্ত্রিক আমার উপর হিংসে করে আমাকে এই আয়নায় বন্দি করে রেখেছে। এখানে আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে দয়া করে মুক্ত করতে সাহায্য করো, আমার দম বন্ধ হয়ে আসছে। এমন সময় টুনি ওখানে আসে। কি ব্যাপার টুকি মা, তুই এত রাতে কার সাথে কথা বলছিস?
আর আয়নার সামনে দাঁড়িয়ে কি বা করছিস? টুকি তার মাকে আয়নার ব্যাপারে সব খুলে বলে। পরি, তুমি শান্ত হও। আমাকে বলো, কি করলে তুমি এই আয়না থেকে মুক্ত হবে? এই বনের উত্তরে গাছের ডালে একটা মাটির ঘর আছে। ওই মাটির ঘরে মন্ত্রপুত জল আছে। ওই জল এনে যদি এই আয়নার উপর ছিটিয়ে দিতে পারো, তাহলে আয়না ভেঙে যাবে আর আমি মুক্ত হব। এখন তো রাত, এখন ওই গাছের ডালের মাটির ঘরে যাওয়া যাবে না। তুমি একটু কষ্ট করে আজ রাতটা আয়নায় থাকো, সকাল হলে আমি মাটির ঘরের উদ্দেশ্যে রওনা দিব গো। এরপর ওরা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা টুনি গাছের ডালের মাটির ঘরের দিকে রওনা দেয়। টুনি অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে মাটির ঘরের সামনে চলে আসে। ওই তো গাছের ডালে মাটির ঘরটা দেখা যাচ্ছে। যাই, সোনার সিন্দুক থেকে মন্ত্রপুত জলের বোতলটা নিয়ে আসি। টুনি ঘর থেকে একটা রাক্ষস বেরিয়ে টুনির সামনে আসে। আহা, এ আমি কি দেখছি? আমার শিকার আজ নিজেই আমার কাছে এসেছে। আয় আয়, আজ তোকে অনেক মজা করে খাবো। রাক্ষস আমার কাছে আসবে না, দয়া করে আমাকে মাটির ঘরে প্রবেশ করতে দাও। রাক্ষস যেই টুনিকে ধরতে যায় তখনই টুনি ছুটতে পালায়। ছুটতে ছুটতে হঠাৎ তার সামনে একটা আহত ছাগল দেখতে পায় সে। এই পাখি, আমাকে একটু সাহায্য করো, আমি হাঁটতে পারছি না। দেখো, আমার পায়ে একটা তীর ঢুকে আছে, দয়া করে তীরটাকে বের করো। শান্ত হও ছাগল, আমি তোমাকে সাহায্য করব। তীরটা বের করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার এখন অনেক ভালো লাগছে। কিন্তু তুমি এইভাবে কোথায় থেকে ছুটে এলে গো? তোমাকে তো এদিকে কোনোদিন দেখিনি। এরপর টুনি ছাগলকে সব বলে। ও, ওই দুষ্ট রাক্ষস, ও তো তান্ত্রিকের প্রহরী। তান্ত্রিক রাক্ষসকে মাটির ঘর পাহারা দিতে বলে গেছে। সে অন্য বনে থাকে। তুমি যেহেতু পরীকে সাহায্য করবে, তাই আমি ওই রাক্ষসকে মারার জন্য তোমাকে সাহায্য করব। তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। এরপর ছাগল চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর মুখে করে একটা সোনার কাঠি নিয়ে আসে আর তা টুনিকে দেয়। এই সোনার কাঠি দিয়ে রাক্ষসকে আঘাত করলে রাক্ষস ধ্বংস হবে, আর সেই সাথে তান্ত্রিকও শক্তিহারা হবে। কারণ রাক্ষসের মাঝে তান্ত্রিক তার শক্তি সঞ্চয় করে রেখেছে। কিন্তু ছাগল, তুমি এসব কি করে জানলে? ওই দুষ্ট তান্ত্রিক আমার সন্তানকে শক্তি অর্জনের জন্য বলে দিয়েছিল। তারপর আমি লুকিয়ে লুকিয়ে তান্ত্রিকের উপর নজর রাখতাম আর মনে মনে প্রার্থনা করতাম যাতে কেউ এসে সব ধ্বংস করে দেয়। তুমি যাও তাড়াতাড়ি। টুনি সোনার কাঠিটা নিয়ে রাক্ষসের কাছে যায় আর রাক্ষসকে আঘাত করে রাক্ষসকে ধ্বংস করে দেয়। এরপর টুনি গাছের ডালের মাটির ঘরে প্রবেশ করে মন্ত্রপুত জল নিয়ে আসে। পরি, পরি, আমি অনেক পথ পাড়ি দিয়ে অনেক বিপদ মোকাবেলা করে এসেছি গো। এবার তুমি মুক্ত হবে। টুনি বোতলের জল আয়নায় ছিটিয়ে দিতেই আয়না থেকে পরি বেরিয়ে আসে। তোমরা অনেক ভালো। তোমরা না থাকলে আমি কখনোই মুক্ত হতে পারতাম না। আমি তোমাদের কিছু উপহার দিতে চাই। এই নাও, এই সোনার হাড়িটা নাও। তোমাদের কোনো দরকার হলে আমাকে স্মরণ করবে, কেমন? আমি চাই তবে আমাকে আবার ওই রাক্ষসকে শাস্তি দিতে হবে। এরপর পরি চলে যায়। বাবা টোনা, বাবা টোনা, বৌমা মারা যাওয়ার তো অনেক দিন হয়ে গেল। দিদি ভাইটাকেও তো আমি একা বড় করে তুলতে পারছি না। তাই বলি কি বাবা, তুই আর একটা বিয়ে কর, ঘরে একটা বউ নিয়ে আয়। দিদি ভাইটারও তাহলে একটা মা জুটবে। মা, একটা বাচ্চা আছে জেনেও কোনো মেয়ে আমাকে বিয়ে করবে বলো তো? বাবা, তুই যদি রাজি থাকিস তাহলে আমি আমার বোনের মেয়ে টুনির সাথে তোর বিয়ের ব্যবস্থা করতে পারি। ঠিক আছে মা, তুমি বিয়ের ব্যবস্থা করো, আমি তাতেই রাজি। মিনু টুনির সাথে টোনার বিয়ের ব্যবস্থা করে।
টোনা, মা, আমি কোনোদিনই সন্তান জন্ম দিতে পারবো না, তাই আজ থেকে আমি টুকিকে আমার নিজের মেয়ের মতো করে ভালোবাসা আর আদর যত্ন দিয়ে বড় করে তুলবো। যাক মা, তোমার কথা শুনে আমার ভিতরটা একেবারে চুরিয়ে গেল। বৌমা, সারাদিন তো অনেক ধকল গিয়েছে তোমার উপর দিয়ে, এবার বরং তুমি নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। না মা, টুকির মুখটা একদম শুকনো লাগছে, মনে হয় সারাদিন ও কিছুই খায়নি। আমি আগে ওকে খাবার খাওয়াই, তারপর আমার ঘরে গিয়ে বিশ্রাম নিব। ঠিক আছে বৌমা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। টুনি বিয়ের সাজে টুকিকে খাবার খাওয়াতে থাকে। মা, ও মা, আমি আর খাবার খাবো না, এবার যে আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে রে মা, চল আমি তোকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তোমাকে পেয়ে আমি অনেক নিশ্চিত হলাম টুনি, এবার আমি ক্লান্তহীনভাবে মন দিয়ে অফিসের কাজ করতে পারবো। আচ্ছা এবার ঘুমোও তো। এরপর টোনা আর টুনি ঘুমিয়ে পড়ে। আমি আগে আমার মেয়ের জন্য খাবার বানিয়ে নেই, তারপর না হয় বাকিদের জন্য খাবার বানাবো। টুনি মন দিয়ে তার সব কাজ করতে থাকে। মা, ও মা, তুমি আজ আমাকে নিয়ে বিলের পাড়ে যাবে? আমার না পদ্ম বিলে যাওয়ার খুব ইচ্ছে হয়েছে, কিন্তু কেউ আমাকে নিয়েই যায় না। আমার টুকি সোনা তার মায়ের কাছে একটা আবদার করেছে, আর তার মা না পূরণ করে থাকবে? এটা কি কখনো হয় নাকি বলতো? আজ বিকেলে আমি তোকে নিয়ে যাব, কেমন? এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। মা, টোনা, কোথায় তোমরা? এই দেখো আমি চলে এসেছি। মা রেনু, কোনো খবর না দিয়ে হঠাৎ চলে এলি যে? কেন, আমার চলে আসাতে তুমি খুশি হওনি মা? পাগলি মেয়ে কোথাকার, খুশি না হয়ে আমি কোথায় যাব বল? যা এবার ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মা, তুমি তোমার ছেলের বউকে বলো তো যে আমার পিপাসা পেয়েছে, আমার জন্য যেন শরবত বানিয়ে আনে। দিদি, আমার মেয়েটাও শরবত বানিয়ে যাচ্ছিল, আমি আগে ওকে বানিয়ে দেই, তারপর আপনাকে দিচ্ছি। কি, আমার পিপাসা পেয়েছে আর তুমি কিনা তোমার মেয়ের জন্য শরবত আগে বানাবে, তারপর আমার জন্য? আমাকে এত বড় অপমান! মা, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, এই বাড়িতে আমার জন্য কোনো সম্মান নেই দেখছি। মা রেনু, তুই এসব কি শুরু করলি বলতো? চল, আমি তোর জন্য শরবত বানিয়ে দিচ্ছি, আর তোর যা লাগবে তুই আমার কাছে চাইবি, অন্য কারো কাছে চাইতে হবে না। মিনু তার মেয়েকে নিয়ে নিজের ঘরে চলে যায়, আর টুনি নিজের মেয়েকে বুকে জড়িয়ে ভীষণ কাঁদতে থাকে। এই টুনির হাবভাব আমার একদম ভালো লাগছে না, নিশ্চয়ই এ বাড়ির সব সম্পত্তি নেওয়ার জন্য টুকিকে নিজের মেয়ে বলে দাবি করছে, কিন্তু আমি বেঁচে থাকতে তো এমনটা হতে দিব না। এবারে সব সম্পত্তি আমি আমার নামে করে নিব, আর ওই টুনিকে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দিব, নয়তো আমার নামও রেনু নয়। পিসি, ও পিসি, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? তোর সাথে আমার কিছু কথা আছে, তাই আমি তোকে এখানে নিয়ে এলাম। শোন এবার কথাগুলো। তুই যে টুনিকে নিজের মা ভাবছিস না, ও আসলে তোর নিজের মা নয়, ও তোর সৎ মা। আর সৎ মায়ের আদর কখনোই মন থেকে হয় না, স্বার্থ যেখানে সৎ মায়ের আদরও সেখানে। ও শুধু এইবারে সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তোর সাথে ভালো ব্যবহার করছে রে। তুমি যে সত্যি বলছো তার কি প্রমাণ আছে শুনি? শোন, আমি তো তোর পিসি, তাই না বল? আর পিসি কি কখনো মিথ্যে কথা বলতে পারে? পিসি তো সবসময় সত্যি কথা বলে, আর আমি আমার টুকি সোনাকে অনেক বেশি ভালোবাসি মা। পিসি, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার সৎ মায়ের কোনো পরিকল্পনাই সফল হতে দিব না। এই তো একেবারে আমার সোনা মায়ের মতো কথা। এবার শোন, এই নে বিষ, এটা আজ তুই তোর সৎ মায়ের খাবারে মিশিয়ে দিবি, কেমন সোনা? আর তারপর যা হবে আমি তা সামলিয়ে নিব। ঠিক আছে পিসি, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার কাজ খুব ভালোভাবে করে নিব। টুকি বিষের বোতল নিয়ে রান্নাঘরে যায়, এদিকে টুনি রান্নার কাজে ব্যস্ত ছিল। সেই সুযোগেই টুকি
ভুল করে বিষগুলো ওর নিজের খাবারে ঢেলে ফেলে। এরপর সেখান থেকে পালিয়ে টুকি নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর টুনি খাবার নিয়ে টুকির কাছে আসে। আয় মা, তোকে আমি খাবার খাইয়ে দেই। নিয়ে যখন এসেছো একটু দাও, আর তোমার খাবার রান্নাঘরে রেখে এলাম, সেগুলো খেয়ে নিও কেমন? আচ্ছা ঠিক আছে রে মা। টুনি না বুঝেই টুকিকে খাবার খাইয়ে দেয়, আর টুকিও না বুঝেই টুনির দেয়া খাবারগুলো খেয়ে ফেলে। আমার আমার গলা জ্বলে যাচ্ছে, মা মা আমাকে বাঁচাও, আমার গলা জ্বলে যাচ্ছে। এ তোর কি হয়ে গেল মা? তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। টুকি বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকে। মিস টুনি, আপনার মেয়ের পেটে বিষ পাওয়া গিয়েছে। কে কিভাবে এই কাজটা করেছে তা জানার জন্য আমরা এক্ষুনি পুলিশকে ইনফর্ম করেছি। আমার মেয়ের পেটে বিষ? ডাক্তার বাবু, আপনি এক্ষুনি পুলিশকে ফোন করুন। পুলিশ এসে গোয়েন্দাগিরি করে আসল সত্য উদ্ঘাটন করুক। ঠিক আছে মিস্টার টোনা, আপনি যা বলছেন সেটাই হবে। এ কি, সব তো দেখছি আমার পরিকল্পনার বিপরীতে যাচ্ছে। এবার যদি পুলিশ এসে টুকিকে ফোর্স করে আর ও যদি সব সত্যি কথা বলে দেয়, তাহলে পুলিশ তো আমায় ধরে নিয়ে যাবে আর ফাঁসির কাঠগড়ায় ঝোলাবে আমাকে। না না, এটা হতে পারে না। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। ওই টুকিকে আমি এই দুনিয়া ছাড়া করবই। রেনু তার পরিকল্পনা শেষ করে টুকির কেবিনে যায়। এদিকে কেবিনে তখন টুকি একাই বেডে অক্সিজেনের মাস্ক পরে শুয়েছিল। মা টুকি, এবার তুই আমাকে ফাঁসাবি তাই না? কিন্তু আমি তো তা হতে দিব না। তোকে আমি উপরে পাঠিয়ে দিব, আর উপরে যাওয়ার আগে সব সত্যি কথা জেনেই যা। তোর সৎ মায়ের আদর সত্যি ছিল, ও তোকে সত্যি নিজের মেয়ে মনে করে। কিন্তু দেখ, তুই বেঁচে থাকলে সব সহায় সম্পত্তি তোর আর টুনির নামে হয়ে যাবে, কিন্তু আমি বেঁচে থাকতে তো তা হতে দিব না। তাই সব সম্পত্তি আমার করে নেওয়ার জন্য তোকে দিয়ে বিষ খাওয়াতে চেয়েছিলাম। তোর মা বিষে মরতো আর তুই জেলে গিয়ে মরতি। কিন্তু দেখ, ভাগ্যের কি নির্মম পরিহাস, তোর মা বেঁচে থাকলো কিন্তু তুই মারা যাবি। রেনু দিদি, তোমার সাহস তো কম নয়, তুমি আমার মেয়ের অক্সিজেনের মাস্ক খুলে দিয়েছো। মা 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 পিসি তো আমাকে মেরে ফেলার জন্য বিষ দিয়েছিল, ওটাই তো আমি খেয়ে নিয়েছি। টুকি আর কোনো কথাই বলতে পারে না। ততক্ষণে পুলিশও চলে আসে, আর টুনি পুলিশকে সব ঘটনা খুলে বলে। সব শুনেই পুলিশ রেনুকে গ্রেফতার করে নিয়ে যায়। বাঁচতে পারলে আমি আবার ফিরে আসবো বললাম।